বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে 10th of August, 9th of August 2024 হচ্ছে সেই ভয়াবহ দিন যেদিনকে মর্মান্তিক ঘটনা ঘটেছিল আরজিকর হাসপাতালে। সেটার 1 বছর পূর্ণ হলো গতকালও একটা রিক্লেম দ্য নাইট বেরিয়েছিল এবং তারপরে দুপুরবেলা তো তিলোত্তমা বা অভয়া যে নামেই তোমরা ডাকো, ওনার বাবা মাও বেরিয়েছিলেন। তো আমরা নিউজে সবই দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি। আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমি মেন স্ট্রিম মিডিয়া টিভি ফিভি দেখি না, খবরের কাগজ বাড়িতে রাখি না। ইউটিউবে ক্লিপিংস দেখেছি, ইউটিউবে কিছু চ্যানেলস ফলো করি। সেখানে একটা খুবই বাজে দৃশ্য দেখতে পাচ্ছি যে অভয়ের মায়ের কপালের ডান দিকে কেউ কিছু দিয়ে খুব জোরে আঘাত করেছে, এত বড় একটা লাম্প হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। এই লজ্জা রাখবো কোথায়? তার মধ্যে আরেকটাও রেপ কেস হলো সাউথ ল কলেজ, কিন্তু এই লজ্জা রাখবো কোথায়? এর মাঝখানে আতুল সুভাষের ব্যাপারটাও হলো, সেটা আমাদের রাজ্যে না, কিন্তু যাই হোক, এই দুটো ক্ষেত্রে কিছু বাজে ছেলে একটা মেয়ের উপরে যা করবার করেছে। আর আতুল সুভাষের ক্ষেত্রে ছিল একটা বাজে পরিবার, একজন অত্যন্ত বাজে মেয়ে একটি অত্যন্ত প্রতিভাবান ছেলে জীবন নিয়ে নিল। তো অভয়ের ব্যাপারটাতেই ফিরে আসি। আমি অনেকবারই বলেছি যে কিপ প্রেইং ফর অভয়া, হ্যাঁ, উই ওয়ান্ট জাস্টিস, এই কথাগুলো বলেছি, কিন্তু যা দেখছি এই জাস্টিস কি হবে কি না হবে কিছু বলা যাচ্ছে না। একজন ওই সঞ্জয় রায়কে ওরা চিহ্নিত করে জেলে রেখেছে, সিবিআইও বলছে ও একমাত্র ওই নাকি দোষী। এদিকে যখন প্রথম যখন ময়নাতদন্ত হয়েছিল, ফরেন্সিক রিপোর্ট থেকে কিন্তু এটাই বলেছিল যে মাল্টিপল মানুষের সিমেন্ট পাওয়া গেছে। তো এই তো হচ্ছে অবস্থা। কি বলি বলো তো, এখনও ওটাই করতে হবে, ঠাকুরের কাছে প্রার্থনাই করতে হবে। আমরা তো খুব সাধারণ মানুষ, আমাদের কাছে কতটুকুনি বা ক্ষমতা রয়েছে? আমি ভেবেছিলাম যে তিলোত্তমার এই কেসটা বোধহয় একটা নতুন মোড় ঘুরিয়ে দেবে, কারণ মানুষ যেভাবে প্রোটেস্ট করেছিল, যেভাবে রাস্তায় নেমেছিল, সেটা একদম দৃষ্টান্তকর ছিল এবং সেটা খুব জরুরি ছিল, দরকারি ছিল। কিন্তু যারা পাওয়ারফুল মানুষ তাদের কিছু হলো না বেসিক্যালি। এটাই হচ্ছে দর্শকতার এক কথা। কি বলবো আর, যাই হোক। এখানে একটা কথা বলে রাখি যে গতকাল আমি একটা ভিডিও পোস্ট করেছি, ভিডিওটা কয়েকদিন আগের তোলা ছিল। তো সেখানে নীলিমা সামথিং বলে একজন কমেন্ট করেছেন যে আপনি তো খুব বলতেন তিলোত্তমার ব্যাপারে, অভয়ের ব্যাপারে। তো যেদিনকে ওনার 1 বছর হলো এই ঘটনার, উনি মারা গেছেন, আমাদেরকে ছেড়ে চলে গেছেন, 1 বছর হলো, আপনি এতগুলো খাবার খেলেন। ওনাকে যা জবাব দেওয়ার আমার একজন ভিউয়ার বলো, সাবস্ক্রাইবার বলো, উনিই দিয়ে দিয়েছেন। আমি আবারও বলছি যে কথাবার্তা একটুখানি তোমরা যে বলবে, যারা নীলিমার মতো আছো, একটুখানি সেন্সিবলি বলবে, ঠিক আছে? তো তোমরা কি নিজেদের জীবনের কাজকর্ম করো না? তোমাদের যে দৈনন্দিন কাজ, সেগুলোকে তোমরা আটকে রেখে দাও। নীলিমা, আমি তোমার কাছ থেকে জানতে চাইছি, আমি জানি না তোমার বয়স কত, তোমাকে তুমি বলে বলবো না আপনি বলে বলবো, বাট মানসিক ম্যাচুরিটি যে লেভেলের, সেখানে তো বোধহয় তুই করে বললেই ভালো হতো। এনিওয়েজ, মেক সাম সেন্স, ঠিক আছে? কথাবার্তা বলবে একটু ভেবে চিন্তে বলবে, ডোন্ট বি সো ইনসেন্সিটিভ। একটা কিছু বলবার ওরা বললাম যে খুব একটা বাহাদুরি একটা হলো ব্যাপারটা, একদমই তা না, একদমই সেটা নয়। আমি আরও কড়াভাবে বলতে পারতাম, কিন্তু তোমাদের মতো মানুষদের উপরে কথাবার্তা ব্যয় করা হচ্ছে, ওয়েস্টেজ অফ টাইম। এরপর এটাই হবে ম্যাক্সিমাম, যে তুমি আনসাবস্ক্রাইব করে চলে যাবে, অ্যান্ড আই ডোন্ট কেয়ার, ডোন্ট বদার। বা আরেক ঘাট বাড়িয়ে করতে পারো, একটা কিছু কটূক্তি, একটা কিছু বাজে কমেন্ট করে তারপরে আনসাবস্ক্রাইব করে যাবে, যাতে করে কিনা আমি যে রিপ্লাইটা দেবো তোমার সেটা কান অব্দি না পৌঁছায়। সো ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ইট ডাজন্ট রিয়েলি বদার মি। তবে এরকম টাইপের কমেন্ট যখন পড়ি, তখন সত্যিই কিন্তু খারাপও লাগে, রাগও হয়। এই হচ্ছে আজকের জমজমাটি লাঞ্চের সমস্ত আইটেম। ভাজা রয়েছে 3 প্রকারের, পোস্তের বড়া, আলু ভাজা, এবং এটা হচ্ছে রুই মাছের পেটির ব্যাটার ফ্রাই। মেন প্লেটের মধ্যে ফ্রি কলমি শাক, লোটে মাছের শুটকি ভর্তা, মোচা চিংড়ি, কাঁঠালের বীজ দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি। এটা হচ্ছে এগ চিলি চিকেন, এটা আমাদের বাড়ির একটা স্পেশালিটি আইটেম। এটা হচ্ছে ইলিশ মাছের কোরমা, এটা বেলাদের একটা রেসিপি বই থেকে দেখে তারপরে বাকিটা নিজেদের ইমাজিনেশনকে ভেঙে তৈরি করা। ওয়েলকাম ব্যাক টু সুজয় ক্রনিকলস, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে, তারপরে ভিডিওটাকে ক্যারি ফরওয়ার্ড করছি। আর একটা কথা তো আমাদেরকে এখনই বলে রাখছি, এই যে আমি এখন মোবাইলটা ইউজ করছি, iPhone 13 Pro, এটা আমি কিনেছিলাম একদম 1st of December 2021-এ। তবে থেকে এই মোবাইলটা চুটিয়ে আমি ইউজ করছি। আমি গুনে দেখে নিয়েছি 3 বছর 7 মাস হয়েছে। হঠাৎ করে দেখছি কয়েকদিন ধরে দ্য স্ক্রিন ইজ ফ্লিকারিং,
মানে আলো জ্বাললে বা টর্চ জ্বাললে পরে যেরকম একটা হয়ে যায় পুরো সাদা স্ক্রিন, সেরকম হচ্ছে। অনেকবার রিবুট করেছি, অন করে অফ করছি, বাট এটা এখন ভোগাচ্ছে। তার মানে এটা একটা হার্ডওয়্যার ইস্যু। এবার জানি না এটাকে সারাতে কতদিন লাগবে, কতদিন দিয়ে রাখতে হবে, নাকি একটা কিনে নেওয়াই বেটার। কেননা আমার তো 70 থেকে 80% কাজ এই মোবাইলের মধ্যেই হয়, মানে ফটো তোলা বলো, ভিডিও তোলা বলো, এডিটিং বলো। আমি আইমুভিজে এডিট করি। তো আর এখন দেখো অগাস্টে আছি, এই সেপ্টেম্বর মাসে মানে এই অ্যাপেলের ইভেন্টটা হবে। তো এখনও সেটাও হতে 1 মাস 1.5 মাস কলকাতায় আসতে আসতে সময়, প্লাস পুজোর সময় তো যেরকম বাকি ক্রিয়েটারের ভিডিও করে আমিও করি। তো এখন মানে এটা এখন একটা সাড়ে সর্বনাশ হলো, এই এতগুলো টাকা এখন খরচা যাবে, যেটা কিনা কোনো রকম ইচ্ছে আমার ছিল না। রাদার আমি একটা ল্যাপটপ কিনতে পারলে আমার ভালো হতো, অ্যাপেলেরই একটা যদি ম্যাকবুক কিনতে পারতাম ভালো হতো। আইফোন না কিনে, আইফোনটা এখন এরকম ব্যবহার করছে, মানে কি বলবো ভালো, মানে এই হচ্ছে গলার কাটা, না উড়াতে পারছি না গিলতে পারছি। যাই হোক, তোমাদেরকে এটা বলে রাখলাম যে হতে পারে তোমরা কিছুদিন আমার ভিডিও পেলে না, 4 সপ্তাহ, 1 মাস 1.5 মাস, সঙ্গে থেকেও ভুলে যেও না। প্রথমে কলমি শাক দিয়ে খাই। জানি না এই ভিডিওটা পুরোপুরি শুট করে উঠতে পারবো কিনা, তারপরে তো এডিটিংয়ের কাজ থাকেই। বাট যেরকম বললাম, এই চ্যানেল থাকবে সুজয় ক্রনিকলস, ঠিক আছে? হতে পারে কিছুদিন টাইম লাগবে নতুন মোবাইল কিনে আবার এডিট করে ভিডিও আপলোড করতে, বাট দিস চ্যানেল ইজ গোয়িং টু কন্টিনিউ। কারণ এখন যদি আমি ছেড়ে দিই এই চ্যানেলটাকে, লোকের কথা বাদ দাও, আমি নিজেও ফেলিয়ার বলেই সাইড করব না, সেটা হতে দেওয়া যায় না। স্ট্রাগল করছি ঠিক আছে, ফেল করিনি, বিকজ আই হ্যাভেন্ট কুইট। কালকে একবার সার্ভিস সেন্টার নিয়ে গিয়ে দেখাবো, যেটা হোচিমিন সরণিতে আছে। বাট এই কথাই বলবে, বিরাট একটা কিছু দাম চাইবে, ধরো 20-25 বা 30-40 হাজার টাকা, এটা ফিক্স করবা, স্ক্রিনটাকে ফিক্স করবা, তারপরে হয়তো বলবে মানে বিশাল দিন রাখতে হবে ওদের কাছে। সেটা আমার খুব একটা প্র্যাকটিক্যাল ইউজ হবে বলে মনে হয় না। বাকি শাকটা নুন একদম নেই, তবে খেতে তাও ভালো হয়েছে। রসুনের ফ্লেভারটা খুব ভালো। যদি একটু কাসুন্দি বা আচার দিয়ে খেতাম আরও বেটার লাগতো। যাই হোক, এক ডাশি তো উড়ে গেল। এবার বলতো কোনটা খাবো? এবারে খাবো মোচা চিংড়ি। ছোলা গেছে, বাদামও মনে হয় গেছে, দেখতে হবে। চিংড়িগুলোকে প্রথমে সাইড করি। আইটেম তো বেশ কয়েকটা রয়েছে, এবং সবগুলো আইটেমই এক্সে বার্কার এগ। ওর জন্য সমস্ত কিছু দিয়ে অল্প করে ভাত খেতে হবে। এটা বোধহয় আমি প্রত্যেক রোববারে ভিডিওতেই বলি, মানে উইকেন্ডে যে ভিডিওগুলো শ্যুট করি। মাছ দিয়ে একটা গ্রাস নিই। আর পুজোর পরে একটা জব্বর প্ল্যান আছে, বাইরে ঘুরতে যাব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই মোবাইলের উপর আশা তো আমি মানে সেরকম দেখতে পাচ্ছি না। সেটা আমাদের বেরোতে বেরোতে অক্টোবরের 1st, যদি নতুন মোবাইল ততদিনে চলে আসে তাহলে তো সবই হবে। কিছু একটা ব্যবস্থা তো করতে হবেই, মানে হাল ছেড়ে দিলে তো চলবে না। মোবাইল এমনিতেই একটা খুব গুরুত্বপূর্ণ ডিভাইস, তার উপরে আমার তো এটার উপরেই অনেক কিছু নির্ভর করছে, তাই না? নুন একদম ফাটাফাটি হয়েছে, খেতেও ফাটাফাটি হয়েছে। আমার আরেকটুখানি মনে হচ্ছে মিষ্টি হলে ভালো হতো, বাট ইট ইজ ভেরি টেস্টি। আর যখনই রান্নার মধ্যে চিংড়ি মাছ যায়, এটার যে একটা ক্রাস্টেশনি ফ্লেভার সেটা অ্যাড হয়, মিলিয়ে মিশিয়ে জবরদস্ত। শাকটাও ভালো হয়েছিল, তবে মোচাটা লেজিট হিট। ভাজা গরম থাকতে থাকতে একটু খেয়ে নিই। পোস্তের বড়া আমার খুব প্রিয়, তবে আজকেরগুলো তো ভীষণ মোটা হয়েছে। এটা একটুখানি রিলেটিভলি পাতলা। জেনারেলি ভাজা বড়ার মধ্যে থিকনেস চলে এলে কুড়মুড়ে ব্যাপারটা চলে যায়। আজকে একটুখানি মোটা হয়েছে, খেতে তো ভালো লাগছে না, তাও ঠিক আছে। পোস্তের বড়া তো আমার খুব প্রিয়। এটা হচ্ছে রুই মাছের পেটির ব্যাটার ফ্রাই। তোমাদেরকে ভেতরটা দেখিয়ে দিই। একদম জ্যান্ত টাটকা মাছ ছিল, কাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে। এটাও খুব ভালো, ভেতরে কাটা এখনো রয়েছে, সবগুলো যায়নি। তবে হ্যাঁ, ভেটকির সমতুল্য না, তবে ব্যাটারটা খুব ভালো তৈরি হয়েছে। কাঁঠালের বীজের তরকারির পালা। বেশ কয়েকদিন আগে কাঁঠাল বাড়িতে আনা হয়েছিল, সেখান থেকেই বীজগুলোকে শুকিয়ে রাখা হয়েছে। তরকারিটা
জাস্ট ফাটাফাটি হবে খেতে। দেখে সেরকমই মনে হচ্ছে, খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। বড় বড় কাঁঠালের বীজ, পেঁয়াজ তো গেছে, রসুনের অল্প গেছে, এরকম টাইপের একটা প্রিপারেশন আমার খুব চেনা, বাড়িতেই হয়। চিংড়ি মাছের একটা ঝোল রাউন্ড এরকম হয় আমাদের বাড়িতে, পেঁয়াজ রসুন আলু দিয়ে, অনেকটা খেতে সেরকম, নুন ঠিকঠাক, ঝাল ঠিকঠাক, দিব্য খেতে। গন্ধটা থেকে আমি একটা আভাস পেয়েছিলাম যে এরকমই খেতে হবে, তবে মানে কী বলবো, মানে কাঁঠালের বীজের এরকম একটা স্বাদের ঝোল হবে আমি ঠিক অ্যান্টিসিপেট করিনি। তবে যেরকম বললাম, প্রিপারেশনটা ভালো হয়েছে, একদমই মানে বাজের কোনো মানে স্কোপই নেই বলবার। তবে যতই ভালো সেই দুগ্রাস। এবারে ইলিশ মাছের কোরমা খাবো। এটা পেঁয়াজ রসুনের একটা আইটেম, দেখতে পাচ্ছ রসুন কুচি লেগে আছে, আর একদমই মানে গা মাখা টাইপের একটা প্রিপারেশন, একদম তেল তেল মশলাদার। প্রিপারেশনটার মধ্যে জল যায় না, তেল যায়, ঘি যায় অল্প অল্পই, আর বাকি যেরকম বললাম পেঁয়াজ রসুন গেছে, গরম মশলা গেছে। দেখো রেসিপিটা নিয়ে বিশদে কিছু বলাটা তো ঠিক না, এটা অন্য একজনের রেসিপি, বিলাদের বই থেকে দেখে শিখে করা, আর কিছুটা ইমাজিনেশন। কেননা যখন রেসিপি কেউ মানে ইউটিউবে ভিডিও শেয়ার করে, সেটা দেখে করাটা একটা অন্যরকম ব্যাপার, ওটা একদম মানে ভিভিড হয়, ইলাবোরেট হয়। এটা তো কিছুটা মানে কি বলবো, মানে নিজের জ্ঞানকে অবলম্বন করে কিছুটা রেসিপি বই পড়ে করতে হচ্ছে। দেখা যাক, মাছটা দিয়ে একটা গ্রাস নিয়ে, বাই দ্য ওয়ে মাছ নিয়ে কিন্তু নতুন কিছু বলছি না, হ্যাঁ মাছ নিয়ে যা বলবার অনেক বলেছি। প্রিপারেশনটা কীরকম বলবো, মানে নিজস্ব কোনো একটা ওখানে চরিত্র নেই, ইলিশ মাছের স্বাদটাকে পুরো ভালো করে গ্রহণ করেছে, সেটা ভালো জিনিস। বেসিক্যালি ভাজা ভাজাই খেতে, তবে ইলিশ মাছের তেল দিয়ে ভাত ভেঙে খেলে যেরকম লাগে সেরকমও না, যেহেতু পেঁয়াজ রসুন গেছে একটু অন্যরকম লাগছে। ইটস ঠিক আছে, ভালো খেতে, তবে মানে এর থেকে তো ভাজা খেলেই পারতাম, ব্যাপারটা অনেকটা ওরকম। আমি শুনেছি যে বাংলাদেশিরা নাকি ইলিশ মাছকে এরকমভাবে ভেজে খায় পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে, ব্যাপারটা তাহলে হয়তো এরকম টাইপেরই কিছু একটা হবে। ভালো খেতে, তবে মানে মুখ দেখে বুঝতে পারছো যে খুব একটা প্রসন্ন আমি হইনি। মানে আমার বক্তব্য হচ্ছে যে যদি কিছুটা ভাজা ভাজা মতোই খেতে হয়, তাহলে ব্যাপারটাকে এতগুলো আইটেম দিয়ে পরিশ্রম করে পলিউট করবো কেন? আই রাদার কিপ থিংস প্লেন অ্যান্ড সিম্পল। ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো, সেটা স্বাদও অনেক গুণ বেটার হয়। এটার মধ্যে পরিশ্রমও গেছে, অনেক উপকরণও গেছে, খেতেও সেই ইলিশ মাছ ভাজা এবং তেল দিয়ে খাওয়ার যে আনন্দ, একটা মানে কি বলবো নৈসর্গিক আনন্দ, তা কিন্তু বলা যাবে না। বাকি ঠিকঠাক। এইবারে খাবো হচ্ছে আমাদের স্পেশাল এগ চিলি চিকেন। এখানে চিকেনের পিসগুলো বোনলেস হলে ভালো হতো, এগুলো উইথ বোন, তবে ছোট করে কাটা হয়েছে, হ্যাঁ ব্রেস্টের পিস। বেশ কিছুটা পরিমাণ নিলাম, বুঝতে পারছো। এরপরে ডোডা মাছের শুটকিটাও এখনও রয়েছে, এটা বেশ ভালো হয় খেতে, টক টক ঝাল ঝাল। টক ব্যাপারটা আসে বেসিক্যালি ভিনিগার থেকে, আর ঝাল তো কাঁচা লঙ্কা যায় ওর জন্য। কাঁচা লঙ্কা তোমরা দেখতেও পাচ্ছ প্রচুর রয়েছে। প্রিপারেশনটা একটুখানি এরকমই হয় আর কি। এই প্রিপারেশনটাতে ডিমও খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। দেখি একটা গ্রাস নিয়ে, ভালো তেলটা একটু কম পড়েছে, আর ফ্লেভার ঠিকঠাক। আর একটু ঝাল হলে আমি খুশি হতাম, তবে নুন টক এগুলো একদম টু দ্য পয়েন্ট। সব থেকে বড়ো কথা, চিকেনটা খুব সুসিদ্ধ হয়েছে, ব্রেস্ট পিস হাট সারানো অবস্থায় সেদ্ধ হতে একটুখানি মুশকিল লাগে, খুব ভালো সেদ্ধ হয়েছে।
সুতরাং এটা জমে গেছে কিন্তু। আর এটা মানে কি বলবো, এরকম একটা আইটেম যেটা খেলে নস্টালজিক হয়ে পড়ি। অত্যন্ত ছোটোবেলা থেকে আইটেমটা খেয়ে আসছি। যখন বড় হলাম তখন জানতে পারলাম যে অ্যাকচুয়াল চিলি চিকেনের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। চিলি চিকেন হয় যেরকম আমরা রেস্টুরেন্টে খাচ্ছি সেরকম, সেটাও আমাদের ইন্ডিয়ান একটা ভার্সন, একটা সংস্করণ। তো এটা তো একদমই চিলি চিকেন নয়। তো যাই হোক, বাড়িতে সবার মুখে মুখে শুনে আসছি চিলি চিকেন, ছোটোবেলা থেকে এটাকেই চিলি চিকেন বলে জানতাম। সুতরাং এটার প্রতি একটা আলাদা দুর্বলতা রয়েছে। তোমরা রেসিপিগুলো এখন জানতে চেও না, আবারও বলছি। হ্যাঁ, যখন সুবিধে হবে, যদি ঠাকুর সেরকম দিন দেখায় নিশ্চয়ই দেখাতে পারবো। এখন সেই অবকাশটা নেই। যেখানে থাকি সেখানে রান্নাঘরে ঢুকে শুটিং করে তোমাদেরকে দেখাবো, সেটা ঠিক হবে না। যদি পসিবল হতো নিশ্চয়ই দেখাতাম। আগে চেষ্টা করেছি দু একবার, সে মানে এফার্টগুলো অত ভালো হয় না, আমি নিজে সন্তুষ্ট হই না সেই এফার্টগুলো দিয়ে। তো তোমাদের কাছে আমি কি এক্সপেকটেশন রাখবো, তোমাদের ভালো লাগবে, করবো। যদি ভবিষ্যতে সেরকম অবকাশ হয় নিশ্চয়ই করবো। এই রেসিপিগুলো যদি তোমাদের মধ্যে ছড়িয়ে যায় এবং তোমাদের মধ্যে দিয়ে যদি খাবারগুলো বেঁচে থাকে, আমার থেকে খুশি কেউ আর হবে না। লোটে মাছের ভর্তা, যেরকম শুটকির ভর্তা হয় খেতে অনেকটা সেরকমই, খালি মাছের ডিফারেন্সের জন্য স্বাদে তো একটা ডিফারেন্স আসবেই। তোমাদের সঙ্গে যে কথা বলছি, ভিডিও শ্যুট করছি, তার মধ্যে যে কতবার মোবাইলটা ব্যাগরা দিচ্ছে তোমাদেরকে যদি বলে বোঝাতে পারতাম। এনিওয়েজ, যা কপালে আছে তাই হবে। দেখি প্রথম গ্রাসটা নিয়ে। নুনটা কম, মিষ্টি ঠিকঠাক, ঝালটাও ঠিকঠাক, একটুখানি বোধহয় টক ব্যাপার কম, নুনটা একটু কম, সেটা বাড়াবাড়ি হয়েছে। আসলে ভালো করে খাবারটা এনজয় করবো সে মন তো নেই, মন তো পড়ে আছে মোবাইলের দিকে। কি অবস্থা! আর লোটে মাছের কাটা একদমই মানে কি বলবো, মানে চিবিয়ে ফেলা যায়। আর যদি আমার মতো পাবলিক লোটে মাছের কাটা চিবিয়ে খেয়ে নিতে পারে, তাহলে যে কেউ খেয়ে নিতে পারবে। ঠিক আছে, লোটে মাছের কাটা গলায় ফুটবে না, সে ব্যাপারটা নিয়ে আমি তোমাদেরকে একটা অ্যাসিওরেন্স দিতেই পারি। তবে ঝালটাও একটু হলে পরে এই মহাশয় খুশি হতো। এটাও খুব ভালো হয়েছে, এত ভালো খাবার খেতে পারছি, সবটা ঈশ্বরের কৃপা। চলো উপরে চলো। আশা করি বাড়ির ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আজকাল তো বাড়ির ভিডিওগুলোতে ভিউজ খুবই কম আসে, আমি বুঝতে পারছি, কারণ আমি বাইরের খাবার এখন কম মানে তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমি বাইরের খাবার কমই কভার করি। তো ওর জন্য এনগেজমেন্ট রেটটা পড়েছে, তার প্রতিফলন তো সমস্ত ভিডিওটি দেখতে পাই, বিশেষ করে বাড়ির ভিডিওগুলোতে। বাইরের ভিডিওগুলো তাও মানে যেরকম হয় আমার চ্যানেলে সেরকম ভিউজ পেয়ে যায়। এনিওয়েজ, যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটার কিছু হতে পারে না। প্লিজ শেয়ার মাই ভিডিও উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট থেকেই যথেষ্ট মোটিভেশন, ইন্সপিরেশন এবং ইনফরমেশন পাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সূর্য সাইনিং অফ। তোমার প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, জমিয়ে খাওয়া থাকো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। আর যেরকম বললাম, মোবাইলে একটা সমস্যা চলছে, মাঝখানে যদি কিছুদিন ভিডিও না আসে, ডু নট বি কনসার্ন, ডু নট বি অ্যালার্ম, সূর্য ক্রনিকলস থাকবে।